Good afternoon, everyone. আমার অডিও ভিডিও ক্লিয়ার আছে সবার কাছে? জি ম্যাম। Yes, ma'am. ওকে, গুড আফটারনুন ম্যাম। গুড গুড আফটারনুন সবাইকে। কেমন আছেন? গুড আফটারনুন। কেমন আছেন সবাই? ভালো। খুব ভালো আছি ম্যাম। ভালো ম্যাম, ভালো আছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আচ্ছা, পরীক্ষা কেমন হলো সবার? জি ম্যাম, খুব ভালো খুব হয়েছে ভালো ম্যাম। হলো। সবাই তো এটা প্রথম পরীক্ষা দিলেন, তো কিরকম মনে হলো? খুব ডিফিকাল্ট লাগলো পরীক্ষার যে না, প্রসিডিওর খুবই গুলো? সহজ ম্যাম। আপনি যা পাইছেন যদি ক্লাস করে কেউ মতন বোঝা যায়, কিন্তু আমার ম্যাম নেটের কারণে আমার সহজ কোশ্চেনটা চাপ পড়ে উল্টো হয়ে গেছে একটা। এছাড়া আচ্ছা, আমার অনেক পরীক্ষা ভালো হয়েছে। আর এমনিতে মানে এক্সামে জয়েন হতে কারোর কোনো প্রবলেম হয়নি তো? না না ম্যাম, জয়েন করতে কোনো না না প্রবলেম ম্যাম। নেই। ওকে, গুড। আচ্ছা, কারোর কি এক্সাম নিয়ে কোনো কোয়ারিজ রয়েছে? একটা কোয়ারি যেরকম আমি পেয়েছিলাম, যেটা আমি বলেছিলাম ক্লাসে আলোচনা করব। তো এমনিতে কারোর কোনো প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন কিছু লাগছে? ম্যাম আমার আছে। হ্যাঁ, বলছিলাম বলুন। আমাদের ম্যাক্সিমাম একটা কোশ্চেন ছিল, ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জি যেটা আছে হুম, সেটা তো ফ্যাট অ্যান্ড অয়েল যেটা আছে ওটাই তো হয়। না, তো ওটা আমি ম্যাক্সিমাম যখন সোর্স অফ এনার্জি কিন্তু শুধু ছিল না, যতদূর আমার মনে পড়ছে ওটা ছিল হচ্ছে ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জি উই শুড গেট। হ্যাঁ, আমরা কোথা থেকে কোথা পাওয়া থেকে উচিত? ম্যাক্সিমাম সোর্স অফ এনার্জিটা নেব, ঠিক আছে? তো সেখানে আমাদেরকে রাইট অপশনটা কিন্তু ফ্যাটস অ্যান্ড অয়েলস নিলে হবে না, আমাদেরকে কার্বোহাইড্রেট নিতে হবে, সিম্পল কার্বোহাইড্রেট, ঠিক আছে? সোর্সের বিষয়ে বলছি, সোর্সের। হ্যাঁ, সোর্সের ক্ষেত্রে আচ্ছা, কোয়েশ্চেনটা কিন্তু এটা ছিল না যে কোথা থেকে পাই, কোয়েশ্চেনটা ছিল কোথা থেকে নেওয়া উচিত, ঠিক আছে? তো সেই কারণে ওটার আনসারটা যেটা হবে সেটা অবশ্যই কার্বোহাইড্রেট বা সিম্পল কার্বোহাইড্রেট, যে অপশনটাই থাকুক না কেন সেইটা হবে, ঠিক আছে? আসলে পিডিএফ এ ওটা ছিল তো ওই ওই হুম। ওইগুলো মানে করেছি, ওটা থেকেই করে ফেলেছি। না, সেই কারণেই আমি বলেছিলাম যে শুধুমাত্র পিডিএফ নয়, তার সাথে আপনি কি বুঝলেন সেটার উপরেও ডিপেন্ড করে। হ্যাঁ, যদি এটাই থাকতো যে which of the following is the maximum or which of the following provides you maximum source of energy, তাহলে অবশ্যই ফ্যাটস and oils যেটাই থাকুক সেটাই দেবেন। কিন্তু যদি এটা লেখা থাকে which of the following provide বা which of the following you should take the maximum source of energy, আচ্ছা, you should take from which of the following, ঠিক আছে? তাহলে শুড কথাটার মানে হচ্ছে উচিত। তো আমাদের কোথা কোথা থেকে নেওয়া উচিত, ঠিক আছে? তাহলে সেটা কার্বোহাইড্রেটে আসবে। হুম, আচ্ছা। আর আচ্ছা। ওয়াটার ব্যালেন্স ইজ মেনটেন বাই যেটা ছিল সেটা তো কিডনি হুম, হতো। আচ্ছা, তো এইটারও ওটাও একটা এইটা নিয়েই আমার কাছে একটা প্রশ্ন এসেছিল, এটাও বলে নিই। এখানে আমরা কয়েকটা অপশনস দেখেছি যে ওয়াটার ব্যালেন্স ইজ মেনটেন বাই, ঠিক আছে? ওয়াটার ব্যালেন্স মেনটেন হচ্ছে মানে সেখানে অপশনস কি কি ছিল? থাইরয়েড গ্ল্যান্ড ছিল, আই গেস ব্রেন ছিল, এবং কিডনি ছিল, আর ছিল অল অফ দিস, ঠিক আছে? এবার কিডনি আমরা জানি ওয়াটার ব্যালেন্স মেনটেন করছে ইউরিন প্রোডাকশন কম করে বা বেশি করে। সেকেন্ড হচ্ছে কিডনি কিভাবে মেনটেন করছে, কিডনি তো নিজে নিজে মেনটেন করছে না, কিডনির কাছে কেউ সিগন্যাল পাঠাচ্ছে। তাহলে কারা সিগন্যাল পাঠাচ্ছে? থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে হরমোনস গুলো সিক্রেট হচ্ছে তারাও সিগন্যাল পাঠাচ্ছে, তার জন্য কিডনি ওয়াটার ব্যালেন্স মেনটেন করতে পারছে। তাই থাইরয়েড গ্ল্যান্ডও আমার ওয়াটার ব্যালেন্স রেগুলেশনের ক্ষেত্রে সাহায্য করছে। তাই জন্যই আমরা যখন পজিটিভ ওয়াটার ব্যালেন্সের বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্সের যে এক্সাম্পলস গুলো দেখেছিলাম, সেখানে কিন্তু হাইপোথাইরয়েডিজম বা হাইপার থাইরয়েডিজম পেয়েছি, কারণ থাইরয়েড গ্ল্যান্ড আমাদের ওয়াটার ব্যালেন্সকে রেগুলেট করতে বা মেনটেন করতে সাহায্য করছে। আচ্ছা, নেক্সট আরেকটা অপশন ছিল ব্রেন। ব্রেনের মধ্যে বেসিক্যালি হাইপোথ্যালামাস আমাদের ওয়াটার ব্যালেন্স মেনটেন করছে কিভাবে? যখন আমার বডি ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, তখন হাইপোথ্যালামাস আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমার জল তেষ্টা পেয়েছে, আমার থ্রস্ট সেন্টারকে হাইপোথ্যালামাস কিন্তু আরো বেশি উদ্দীপিত করে দিচ্ছে, যার কারণে আমি জল খাচ্ছি এবং আমার বডি যে ডিহাইড্রেটেড হয়ে গেছে সেটা আমি আবার কভার করে নিতে পারছি। তাই সেক্ষেত্রেও কিন্তু ওয়াটার ব্যালেন্সটা বডিতে মেনটেন করছে ব্রেন। যদি এই যে ব্রেন, কিডনি, থাইরয়েড গ্ল্যান্ড এবং তার সাথে অন্য আরেকটা কোনো অর্গ্যান থাকতো, তাহলে হয়তো আমরা কিডনিটাকে দিতাম বা থাইরয়েড গ্ল্যান্ড যে কোনো একটা দিতাম, বাট ইউজুয়ালি সেটা হবে না। সেখানে যেহেতু অল অফ দিস রয়েছে, তাই অপশনটা আমাকে অল অফ দিসেই টিক করতে হবে, কারণ প্রত্যেকটাই তো ওয়াটার ব্যালেন্স মেনটেন করছে।
আমার ব্রেন যদি ঠিক করে কাজ না করে তাহলে আমার বডি ওয়াটার ব্যালেন্স মেনটেন হচ্ছে না, মানে হাইপোথ্যালামাস থেকে যদি সিগন্যাল না পাই। সেকেন্ডলি, আমার থাইরয়েড গ্ল্যান্ড যদি ঠিক করে কাজ না করে তখনও আমার বডিতে কিন্তু পজিটিভ বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স তৈরি হচ্ছে। আর কিডনিও যদি ঠিক করে কাজ না করে তাহলেও পজিটিভ বা নেগেটিভ ওয়াটার ব্যালেন্স তৈরি হচ্ছে। তাই জন্য তিনটে অপশনই ঠিক। সো দ্য রাইট আনসার ইজ অল অফ দিস। ঠিক আছে? ম্যাডাম PPCAASIS is related to ওইটা কি হবে? কি বললেন? বোঝা গেল না। পিপি PPCAASIS। pedicus is related to, হ্যাঁ 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 pedicus হ্যাঁ ওই is related, হ্যাঁ pedicus তো হুম প্রোটিন এনার্জি, প্রোটিন অ্যামাইনো অ্যাসিড স্পোর্ট, যেটা প্রোটিন ডাইজেস্টিবিলিটি অ্যামাইনো অ্যাসিড স্পোর্ট। তো ওখানে যদি আহ, প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডের কোনো অপশন থেকে থাকে তাহলে সেই অপশনটা রাইট আনসার হবে। আহ, তার জন্য আমাদেরকে ওই ফুল ফর্মটা মনে রাখতে হতো। আহ, ম্যাম ওই মোস্টলি হুম আয়োডাইজ আয়োডিন ওইটা ওইটা আয়োডাইজ হুম সল্ট হবে, মানে ওইটা সি ফুডও তো হয়, হুম। মোস্টলি আয়োডাইজ সল্টটাই হবে নাকি? কি কোয়েশ্চেনটা ছিল মনে আছে কি? এই আয়োডিন তারপর আয়োডিন কোন খাবারে বেশি আয়োডিন পাওয়া ইজ যায়? ফাউন্ড, আচ্ছা হ্যাঁ। আয়োডিন ইজ মোস্টলি ফাউন্ড ইন, হুম, এই প্রশ্নটা ছিল। সেখানে ছিল হচ্ছে ফর্টিফাইড সল্ট, হুম, সি ফুড, বোথ অফ দিস, নান অফ দিস, হুম, এটা ছিল। আচ্ছা, তাহলে ফর্টিফাইড সল্টের মধ্যেও আয়োডিন পাচ্ছি আমি, সি ফুডের মধ্যেও আয়োডিন পাচ্ছি। সো দ্য রাইট আনসার ইজ বোথ অফ দিস, দুটোই ঠিক। তাই জন্য আমি রাইট আনসার দেবো বোথ অফ দিস। হুম। আর একটা ম্যাম এ আর ম্যাম ডায়েট স্টোমাক অ্যাসিড ফ্যাট হেলথ যেটা আছে ওটা তো হুম হুম। নান অফ দিসই হবে। কোনটা? স্টোমাক অ্যাসিড হেলথ ইন যেটা আছে, কার্বোহাইড্রেট ডাইজেশন, প্রোটিন ডাইজেশন, ফ্যাট ডাইজেশন, আর একটা নান অফ দিস আছে। হুম। তো ওটা তাই ওটা হবে কি? কি? আচ্ছা, অন্য কেউ কি আনসার দিয়েছেন সেটা একটু শুনি। প্রোটিন ডাইজেশন ম্যাম, প্রোটিন ডাইজেশন। প্রোটিন ডাইজেশন, ভেরি গুড। স্টামাক অ্যাসিড যদি না থাকে, মানে HCl যদি না থাকে, তাহলে পেপসিনে কনভার্ট হবে না। পেপসিনে কনভার্ট না হলে প্রোটিনের ডাইজেশন স্টামাকে হবে না। সেই জন্য স্টামাক অ্যাসিড আছে বলেই স্টামাক থেকে প্রোটিনের ডাইজেশন শুরু হচ্ছে। ঠিক আছে? ম্যাডাম এ ডায়েট হাই ইজ স্যাচুরেটেড ফ্যাট ক্যান হুম। লিডস টু ওইটা কি হবে উত্তরটা? এ ডায়েট অপশনস কি কি ছিল মনে আছে? না অপশন গুলো তো লিখে রাখতে পারিনি। আচ্ছা, হ্যাঁ, a diet high এই in ডায়েট saturated fat can lead to ওটা কি হ্যাঁ gout, হাইপারটেনশন? hypertension, weight loss, none of this. Okay. হাইপারটেনশন, ভেরি গুড, হাইপারটেনশন হবে। কারণ স্যাচুরেটেড ফ্যাট মানেই প্লাক ফর্মেশন হচ্ছে, অর্থাৎ ব্লাডের মধ্যে হুম কোলেস্ট্রল জমে যেতে পারে, যার হুম ফলে হাইপারটেনশন বা হাই কোলেস্ট্রলেমিয়া যেই অপশনটাই থাকুক না কেন, হুম হার্ট রিলেটেড কোনো টার্ম যদি থাকে সেটা হ্যাঁ আসবে। হাইপারটেনশন, হাইপার কোলেস্ট্রলেমিয়া, হার্ট অ্যাটাক, ব্লকেজ, অ্যাংজাইনা আহ, পেক্টোরিস, হুম মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, যে কোনো কিছু যদি হার্ট হুম রিলেটেড কিছু থাকে। থ্যাংক ইউ আর থ্যাংক একটা ম্যাম, দা ওয়ে অফ ওয়াটার যেটা আছে আউটপুট, হুম ওটা তো হুম ইউরিন হুম। স্টুল হবে তো? তো ওটা এক মিনিট, আমাকে একটু দেখতে হবে। সোয়েটিং আছে, এটা ক্লাসে সোয়েটিং। আছি, ক্লাসে আছি, বিকজ আচ্ছা, জাস্ট আ মোমেন্ট। দ্য ওয়ে অফ ওয়াটার আউটপুট ইজ, ওকে, এখানেও হুম। কি কি অপশন আমরা দেখতে পাচ্ছি? ইউরিন অ্যান্ড স্টুল আছে, রেসপিরেশন। আমি বোঝানোর সময় বলেছিলাম যে আমাদের ওয়াটার যখন বেরোচ্ছে আমাদের শ্বাসকার্যের মাধ্যমে, অর্থাৎ রেসপিরেশনের মাধ্যমেও কিছুটা ওয়াটার বেরোচ্ছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সোয়েটিং, তার মাধ্যমেও আমাদের বডি থেকে কিন্তু এক্সেস ওয়াটারটা বেরোচ্ছে। তাই রাইট তাহলে আনসার অল হবে অল অফ হবে। দিস। Okay, যদি ঠিক এটাও আছে। না থাকে, একটু কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে। আমরা যদি রেসপিরেশনটা নাও জেনে থাকি, খুব ভালো করে দেখলে আমরা বুঝতে পারছি ইউরিন অ্যান্ড স্টুল, এটার মাধ্যমে তো ওয়াটার বেরোচ্ছে, সোয়েটিং এর মাধ্যমেও ওয়াটার বেরোচ্ছে। তাহলে দুটো অপশন তো আমি টিক করতে পারবো না, তার মানে নিশ্চয়ই রেসপিরেশনের মাধ্যমে ওয়াটার বেরোয়, যদি কেউ না জেনে থাকেন। তো রেসপিরেশনের মাধ্যমে ওয়াটার বেরোয়, তাহলে তো অল অফ দিস হওয়ার কথা। তো এই কমন সেন্স গুলো অ্যাপ্লাই করতে হবে তখন। আচ্ছা, ওকে। হুম, হুম। আর আর কি প্রশ্ন? আর কারোর কোনো ডাউট কোয়েশ্চেন থেকে? Okay.
আমি মোটামুটি সবারই রেজাল্ট দেখলাম, খারাপ রেজাল্ট কারোরই হয়নি, ঠিক আছে, ভালোই হয়েছে। আরো একটু বেটার হবে, প্রথমবারের পরীক্ষা, সেই জন্য হয়তো কারোর কারোর এই যে কয়েকটা কনফিউশন তৈরি হয়েছিল, সেটা প্রথমবারের পরীক্ষা বলে হয়েছে। আশা করবো সেকেন্ড ইন্টারনাল যখন আমরা দেবো তখন আর এইটুকুও কনফিউশন থাকবে না, ফাইনালে গিয়ে তো কোনো কনফিউশন থাকবে না। ম্যাম ম্যাম আরেকটা তাই তো? হচ্ছে ফ্যাট ম্যাম এসেনশিয়াল, যেটা ফ্যাট হুম এসেনশিয়াল ফর যেটা আছে, হুম ফ্যাটটা মানে প্রয়োজনীয় যেটা হয়, ওটা হুম র্যাপিড টুকু ফিডিং হবে ম্যাম? দেখতে ওটাও হবে ভুল আমাকে। হয়েছে। আচ্ছা, ফ্যাট ইজ এসেনশিয়াল ফর, আচ্ছা, র্যাপিড উন্ড হিলিং, ডেভেলপিং অ্যান্টিবডিজ, প্রোটেক্টিং হ্যাঁ অর্গ্যানস, দ্যাট ইজ নট হ্যাঁ এসেনশিয়াল। আচ্ছা, কি হবে, কোনটা রাইট আনসার, বাকিরা কি দিয়েছেন? প্রোটেক্টিভ অর্গান। প্রোটেক্টিভ প্রোটেক্টিভ অর্গান, ভেরি অর্গান। গুড। র্যাপিড উন্ড হিলিং এ ফ্যাট সাহায্য করে না, ফ্যাট থাকলে উন্ড হিলিং এত তাড়াতাড়ি হতেও পারে না। উন্ড হিলিং এ কে সাহায্য করে, আমাদের ভিটামিন সি সাহায্য করে, আমাদের প্রোটিন সাহায্য করে, এইগুলো মেইনলি উন্ড হিলিং এ সাহায্য করে। আচ্ছা, অ্যান্টিবডি ডেভেলপের জন্যও প্রোটিন সাহায্য করে। অর্গানকে প্রোটেক্ট করার জন্য আমরা যদি ফ্যাটের ফাংশনটা মনে করি, সেখানেই দেখতে পারবো অর্গানকে প্রোটেক্ট করার জন্য ফ্রম এক্সটার্নাল ইনজিউরি, অল দ্য ইন্টারনাল অর্গানস আর প্রোটেক্টেড উইথ দ্য হেল্প অফ ফ্যাট। ফ্যাটের যে প্রোটেক্টিভ লেয়ার, ফ্যাটের যে শীটটা রয়েছে, তার মাধ্যমেই কিন্তু আমাদের অর্গানস গুলো প্রোটেক্টেড হচ্ছে, যেটাকে আমরা ভিজিবল ফ্যাট বলছি। ওকে। ম্যাম, নেগেটিভ ওয়াটার ব্যালেন্স ইজ সিন ডিউরিং, ওইটা কি হবে উত্তরটা? ওখানে নেগ- এটা একদম স্ট্রেট কোয়েশ্চেন দেওয়া আছে, এটা যদি একটু ওয়াটারে দেখেন, হ্যাঁ ওয়াটারের ওটা তো এক্সাম্পলের বার্ন মধ্যেই হবে। পাবেন। বর্ন হবে, ভেরি গুড। এটা একদম স্ট্রেট কোয়েশ্চেন, মানে এখানে কিছু হ্যাঁ, ঘুরিয়ে ফিরিয়ে কিছু নেই। না না, এটা দেখে মানে পারিনি আর কি, যেগুলো হয়নি। ম্যাম হুম ঠিক বলছি যে না, ওই যে ওটা আপনি পেয়ে আয়োডিনের যাবেন। ব্যাপারটা, ঠিক আছে। ম্যাম হুম ওই যে লাস্ট কোয়েশ্চেনটা আছে না, আয়োডিন ইজ দ্য মোস্টলি ফাউন্ড, ওটা তো সি ফুড হবে, হুম। কিন্তু মানে আমার কেন কেটে না, গেছে? ফর্টিফাইড সল্ট তো হবে, সেই কারণেই তো বোথ অফ দিস, সেই কারণেই রাইট না, আনসারটা বোথ অফ দিসে আসবে। প্রিবায়োটিক খাবারটা ওইটা, অ্যান এক্সাম্পল অফ প্রিবায়োটিক, ওইটাও তো ভুল করেছে, এটাও ওইটাও তাই, ভুল এটাও করেছে, স্ট্রেট কোয়েশ্চেন, একদম ওইটাও ভুল স্ট্রেট কোয়েশ্চেন করেছে। এটা। এটা অন্য ইডলি হবে, ওটা ইডলি হবে তো নাকি? এই প্রিবায়োটিক দিয়েছিলাম না, প্রিবায়োটিক ভালো করে ভেবে বলুন, ম্যাম ওটা ইডলি হবে না? কার ঠিক হয়েছে না? আমার তো আপনার তো ভুল ইডলি হয়েছে। এর কিছু দিয়েছেন, ইডলি তো ভুলই হবে নিশ্চয়ই। কার্ড। না, ম্যাম ওইটাও তো ভুল হয়েছে, ওইটা দিয়েছিলাম। প্রোবায়োটিক হবে। হবে না ম্যাম, ওই যে হুম লিভস রয়েছে যেটা, ওই যে মেথি পাতা। হ্যাঁ হ্যাঁ, সবজি যেটা, হ্যাঁ হ্যাঁ, লিভস। একদম, ভেরি গুড, ভেরি গুড। প্রিবায়োটিক মানে হচ্ছে ফাইবার। তো কার্ড বা ইডলি, এগুলো সবটাই প্রোবায়োটিক, এর মধ্যে প্রোবায়োটিক। অলরেডি লাইফ ব্যাকটেরিয়া রয়েছে। লিভস হচ্ছে ফাইবার, যেখান থেকে আমরা প্রিবায়োটিক পাচ্ছি। আর পনিরের মধ্যে আমরা প্রোবায়োটিকও পাবো না, কারণ ওটা ফার্মেন্টেড নয়। প্রিবায়োটিকও পাবো না, কারণ তাতে প্রচুর ফাইবার নেই। তাই জন্য তার রাইট আনসার ইজ অনলি ফেনিগ্রিক লিভস। দুটোই গুলিয়ে যত গেছে রকমের ম্যাম। গ্রিন ভেজিটেবলস রয়েছে সব। থ্যাংক ইউ। হুম। আর কোনো প্রশ্ন নিয়ে ডাউট? ওকে, তো আশা করবো তাহলে পরের বার থেকে এইটুকু আর ভুলিয়ে যাচ্ছে না, তাহলে কি, তাই তো? একদম খুব ভালোভাবে পরীক্ষা দিতে পারবো তো আমরা? হ্যাঁ ম্যাম। গুড। তাহলে আজকে এবার আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করি। হুম। এর আগের দিনকে আমরা ডায়েটারি টেকনিক সম্পর্কে কথা বলেছিলাম, বিভিন্ন ডায়েটারি টেকনিক, হসপিটাল ডায়েট, বিভিন্ন ধরনের ডায়েট প্যাটার্ন, এইগুলোকে নিয়ে আমরা কথা বলছিলাম। আচ্ছা, আমরা এইগুলো, আমাদের তো এইগুলো হয়ে গেছে, মানে হাই ক্যালোরি ডায়েট, হাই ফ্যাট, রেস্ট্রিক্টেড ফ্যাট, এই জিনিসগুলো নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে তো? হ্যাঁ ম্যাম। ওকে, তাহলে আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, ঠিক আছে? নতুন চ্যাপ্টারটা কি, চাইল্ডহুড ম্যানেজমেন্ট সম্পর্কে, অর্থাৎ ডায়েটারি ম্যানেজমেন্টই করব, কিন্তু সেটা চাইল্ডহুডের ক্ষেত্রে। সেরকম একটা চ্যাপ্টার শুরু করছি। ম্যাডাম চ্যাপ্টারটা একটু বলুন, কি বুঝতে পারলাম না। বলছি, এই স্ক্রিনটা সবার দেখা যাচ্ছে? ম্যাম দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? দেখা Okay, যাচ্ছে না। ঠিক আছে, দেখা দেখছি। যাচ্ছে। আমাদের দেখা যাচ্ছে না।
উপরে ভিডিও আগে হচ্ছে তো ওখানে তো কোনো নাম্বারই উঠছে না। আচ্ছা, এখন আশা করি সবার কাছে স্ক্রিনটা ভিজিবল হয়েছে। হ্যাঁ ম্যাম। Yes, ma'am. Good. ঠিক আছে, তাহলে এবারে আমরা আজকের টপিকটা কি নিয়ে জানছি। আজকে বেসিক্যালি আমরা কথা বলবো চাইল্ডহুড নিয়ে, ঠিক আছে? চাইল্ডহুডের ডায়েটরি ম্যানেজমেন্ট সম্পর্কে কথা বলবো। তার আগে যারা যারা আনমিউট রয়েছে প্লিজ মিউট করে দেবেন একবার। চাইল্ডহুডের ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়ে যখন কথা ম্যাম বলতে কিছু হয়, দেখাই যাচ্ছে না। দেখা যাচ্ছে না, একটু স্ক্রিনটাকে, আচ্ছা আমি maintain করে দিচ্ছি, জাস্ট আ মোমেন্ট। এখন দেখুন দেখা যাচ্ছে কিনা। না ma'am, জি ম্যাম দেখা যাচ্ছে। একটা কাজ করতে পারেন, যাদের দেখা যাচ্ছে না তারা একটু স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করুন, মানে পরের স্লাইডে আসুন। পরের স্লাইডে এলে তাহলে হয়তো এটা দেখা দেখতে যাচ্ছে না। পারবেন। হ্যাঁ, পরের স্লাইডে এলে এই পিডিএফটা দেখতে পাবেন, এই স্ক্রিনটা দেখতে পাবেন। সেটাকে একটু ফুল স্ক্রিন করে নিন, ঠিক আছে? সেটাকে ফুল স্ক্রিন করে নিন, তাহলে কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পাবেন। আচ্ছা, তো যেটা নিয়ে বলছিলাম যে আমরা আজকে ডায়েটরি ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। কাদের ডায়েটরি ম্যানেজমেন্ট? চাইল্ডহুডের। এবার থেকে কিন্তু আমরা ডায়েটরি ম্যানেজমেন্টে ঢুকে যাচ্ছি। প্রথমে আমরা কয়েকটা এজ গ্রুপ নিয়ে আলোচনা করবো এবং তারপরে ডিজিজ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? চাইল্ডহুডের ডায়েটরি ম্যানেজমেন্ট বলতে গেলে কেন চাইল্ডহুডের ডায়েটরি ম্যানেজমেন্টটা দরকার? কারণ চাইল্ডহুডের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো স্টেজেস থাকে। হুম, এবং এই যে স্টেজেস গুলো রয়েছে, ম্যাক্সিমাম কেসে দেখা যায় যে আমাদের যে প্রবলেম গুলো অ্যারাইজ হচ্ছে, এবং এখনকার সময় বিশেষ করে এখনকার সময় কিন্তু যা সমস্যা তৈরি হচ্ছে সেগুলো শুধুমাত্র মিডল এজে বা বয়স্কদের হচ্ছে তা নয়, অনেক বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা যেতে পারে। তাই জন্যই চাইল্ডহুডের ডায়েটরি ম্যানেজমেন্টটা দরকার। চাইল্ডহুডের ক্ষেত্রে আমরা কয়েকটা স্টেজ দেখতে পাই, ঠিক আছে? কিরকম স্টেজ? এই হোয়াইট বোর্ডটাও দেখা যাচ্ছে সবার, আশা করি। হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, তো যেটা বলছিলাম যে কয়েকটা স্টেজ আমরা দেখতে পাই। সেই স্টেজ গুলো কিরকম? একদম যখন নিউ বর্ন বেবি, তো নিউ বর্ন বেবি থেকেই কিন্তু এই স্টেজটা শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ অর্থাৎ 0 to 12 months, একদম নিউ বর্ন বেবি প্রথম থেকেই 1 বছর পর্যন্ত, তার মানে কি আপ টু 1 ইয়ার, যে এজটা, এই একটা স্টেজ আমরা দেখে থাকি, যেটাকে বলা হয় ইনফ্যান্সি। এই স্টেজটার নাম হচ্ছে ইনফ্যান্সি, বা যদি এই সময় বাচ্চাদেরকে বলা হয়, বাচ্চাদেরকে এই সময় বলা যেতে পারে, জাস্ট আ মোমেন্ট, জাস্ট আ মোমেন্ট। আচ্ছা, তো বাচ্চাদেরকে এই সময় বলা হয়ে থাকে ইনফ্যান্সি, অর্থাৎ একদম সদ্যজাত যে বাচ্চা তাদেরকে আমরা ইনফ্যান্সি স্টেজে রাখছি, এবং বাচ্চাদেরকে আমরা বলতে পারছি ইনফ্যান্ট, ঠিক আছে? ইনফ্যান্ট চাইল্ড বা ইনফ্যান্ট চিলড্রেন বলা হয়ে থাকে। চাইল্ডহুডের এটা একটা স্টেজ। এর পরবর্তীকালে যে স্টেজ গুলো আসে সেটা টোটাল হচ্ছে একটা স্টেজ। কেউ আনমিউট রয়েছেন বোধহয়, প্লিজ মিউট করে রাখুন। এরপরে 1 to 3 years, এই 1 to 3 years অফ এজ, এই সময়টাকে আমরা বলতে পারি টডলার, ঠিক আছে? 1 to 3 years অফ এজ, এটাকে বলা হচ্ছে টডলার্স। টডলার্স মানে এখনো তারা প্রি স্কুল পর্যায়ে রয়েছে।
1 to 3 ইয়ার্স এর বাচ্চাদেরকে আমরা টডলার্স বলতে পারি। এই টডলার্স এরই আরেকটা ভাগ হচ্ছে 4 to 6 ইয়ার্স, যাদেরকে বলা হয় প্রি স্কুলার। Preschoolers. Okay. And then 7 to 12 years. এই স্টেজটা হচ্ছে স্কুল গোয়িং চিলড্রেন বা স্কুল গোয়ার্স বলতে পারি। এই স্টেজটাকে বলছি স্কুল গোয়ার্স। তারপরে আমরা প্রত্যেকেই জানি একটা টিনেজ আসে, অর্থাৎ 13 to 19 ইয়ার্স। এইটাকে আমরা এই এজটাকে বলছি টিনেজার্স। এই এজটাকে আবার আরেকটাও নামে বলা হয়ে থাকে, যেটাকে বলা হয় অ্যাডোলেসেন্ট, যেটা মোটামুটি ভাবে আমরা পিউবার্টাল এজটাকে ধরে থাকি। অর্থাৎ এই যে টিনেজার্স, এই যে এজটা, এটাকে কিন্তু আবার অ্যাডোলেসেন্টও বলা হয়। বাচ্চাদেরকে আমরা বলতে পারি অ্যাডোলেসেন্স, যখন তাদের পিউবার্টাল চেঞ্জেস হচ্ছে, অর্থাৎ হরমোনাল চেঞ্জেস হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে, এবং তার কারণে বডির মধ্যেও কিছু চেঞ্জেস আসছে। এই টোটালটাকে আমরা অ্যাডোলেসেন্ট এজ বলতে পারি। এই যে পুরো জিনিসটা আমরা দেখলাম, এই পুরোটা একসঙ্গে হচ্ছে চাইল্ডহুড। ঠিক আছে, এবার এই এক একটা স্টেজের জন্য আলাদা আলাদা নিউট্রিশনাল ডিমান্ড তৈরি হয়। যদি আমি আপ টু 1 ইয়ার অব্দি বলি, এই আপ টু 1 ইয়ারে এক রকমের নিউট্রিশনাল ডিমান্ড, যেটা কখনোই বাইরের ফুড থেকে দেওয়া হয় না। সেটা শুধুমাত্র ব্রেস্ট ফিড, অর্থাৎ আপ টু 6 মান্থস অফ এজ বাচ্চাকে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে তার যে প্রপার নিউট্রিয়েন্টস সেটাকে সাপ্লাই করা যেতে পারে। এবং তারপরে আফটার 6 মান্থস অফ এজ বাচ্চাকে দেওয়া হচ্ছে বাইরের খাবার, যেটা রিচুয়ালস এর মাধ্যমে আমরা সেলিব্রেট করি, যাকে বলা হয়ে থাকে মুখে ভাত বা অন্নপ্রাশন বা রাইস সেরিমনি। ঠিক আছে, এই এজ গ্রুপটা বোঝা গেছে, মানে এজ ডিভিশনটা বোঝা গেছে সবার? ইয়েস ম্যাম। ওকে, এরপরে আসছি আমরা এই প্রথম যে ইনফ্যান্সি স্টেজের ক্ষেত্রে আমরা নেক্সট স্টেজে আসছি। এটাকে মুছে দিচ্ছি, পরের স্টেজ দেখছি। ম্যাম একটা কথা বলবো, বলুন যদি কিছু মনে না করেন। মানে বলুন। স্পিকারের মুখ না দেখা গেলে না কেমন লাগছে, আপনাকে দেখতে পাচ্ছি না। আমাকে দেখা গেলেও তো স্ক্রিনটা দেখতে পাবেন কি? ঠিক আছে, আমি ভিডিও অন করছি, দেখুন যদি স্ক্রিন দেখতে পান। হ্যাঁ স্ক্রিন ঠিক দেখতে আছে, পাচ্ছি, কিন্তু যিনি বলছেন ওকে, তাকে দেখতে না পেলে ভালো লাগে না। ওকে, দেখা ওকে, যাচ্ছে ঠিক আছে। আচ্ছা, তো এবারে আমরা কথা বলবো ইনফ্যান্সি স্টেজকে নিয়ে। ঠিক আছে, ইনফ্যান্সি স্টেজের মধ্যে প্রথম 0 to 6 মান্থস অফ এজ, এই যে সময়টা, এটা হচ্ছে এই পিরিয়ডটাকে বলা হয় এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এই সময় বাচ্চাকে মানে যদি জলও খাওয়ানোর হয়, সেটাও কিন্তু শুধুমাত্র ব্রেস্ট ফিডিং এর বা মাদার্স মিল্কের মাধ্যমেই সাপ্লাই করতে হয়। অর্থাৎ বাচ্চার বডিতে যে ওয়াটার রিকোয়ারমেন্টটা রয়েছে, সেটাও ব্রেস্ট মিল্কের মাধ্যমেই কিন্তু ফুলফিল হয়ে যায়। তাই জন্য এই পিরিয়ডটাকে আমরা বলে থাকি এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং এর পিরিয়ড। কারণ কি? কারণ এই 6 মাস বয়স পর্যন্ত বাচ্চার বডি কিন্তু তখনও গ্রোথিং, মানে ওই একটা গ্রোথ পিরিয়ডের মধ্যে রয়েছে। তার বডিতে এখনো সমস্ত সিস্টেম গুলো ডেভেলপ হয়নি, অর্থাৎ এনজাইম সিনথেসিস হতে পারে, হরমোনাল সিনথেসিস হতে পারে, সেগুলো কিন্তু, বা অ্যান্টিবডি সিনথেসিস, এগুলো কোনোটাই হয়নি এখনো। সেই জন্য এই অবস্থায় ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে বাচ্চাকে সেই কাজটাতে সাহায্য করা হয়ে থাকে। তারও আগে যেটা করা হয়ে থাকে, ঠিক ডেলিভারির পরেই মোটামুটি 2-3 ঘন্টা পর থেকেই কিন্তু আরেকটা মিল্ক সিক্রেশন হয়, যাকে বলা হয় কোলোস্ট্রাম। ঠিক আছে, এই কোলোস্ট্রামটা কি? এটা আহ, আস্তে আস্তে করে বাচ্চা এই আপ টু 6 মান্থস এজে যে মিল্কের কনসিস্টেন্সিটা নিচ্ছে, এই কোলোস্ট্রাম কিন্তু তার থেকে আলাদা। কোলেস্ট্রলটা অনেকটা হালকা ইয়েলোইশ একটা কালার হয়, একটু চটচটে, মানে একটু আঠালো টাইপের টেক্সচারটা হয় কোলেস্ট্রলের।
বহু আগে বহু আগে শুনেছিলাম যে নাকি এই কোলেস্ট্রামটা বাচ্চাদেরকে দেওয়া হতো না, কারণ এটাকে রিচ মিল্ক বলতো, মানে এটা খাওয়া ভালো নয়, বাচ্চার জন্য এটা খাওয়া ভালো নয়, সেই জন্য কোলেস্ট্রমটাকে ফেলে দেওয়া হতো। ঠিক আছে, তারপরে কোলেস্ট্রমের পরে পরে অনেকগুলো স্টেজের পরে আসে ম্যাচিওর মিল্ক। কিরকম স্টেজ? ট্রানজিশন মিল্ক আসে একটা, এবং তারপরে আসে ম্যাচিওর মিল্ক, অর্থাৎ যে মিল্ক সিক্রেশনটা পুরো ল্যাকটেটিং পিরিয়ড ধরে চলে। এই যে ট্রান্সফরমেশনটা হচ্ছে, এই ট্রান্সফরমেশনের সময় বাচ্চাকে খাওয়ানো হয়, কিন্তু কোলেস্ট্রম খাওয়ানো হয় না, হতো না। বাট পরে দেখা গেল কোলেস্ট্রম হচ্ছে একটা বাচ্চার মানে সারা জীবনের যে সুস্থতা সেটা তৈরি করার ভিত, সেটা হচ্ছে কোলেস্ট্রম। ঠিক যেরকম আমরা এত কিছু নিউট্রিয়েন্টস সবকিছু করার আগে একদম প্রথম চ্যাপ্টার পড়েছিলাম ফান্ডামেন্টালস অফ ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়েছিলাম, অর্থাৎ বেসিক জিনিসটা আমরা জেনেছিলাম। বা এখনো আমরা যখন নিউট্রিয়েন্টস নিয়ে কথা বলছি, তার আগে আমাকে নিউট্রিয়েন্টসটা জানতে হয়েছিল, নাহলে হঠাৎ করে আমি বুঝতে পারবো না কোনটার মধ্যে কি আছে না আছে। ঠিক সেরকমই যে কোনো জিনিসের একটা ভিত্তি দরকার। একটা বাচ্চার গ্রোথ, ডেভেলপমেন্ট, এই সবকিছুর জন্য ভিত্তিটা হচ্ছে এই কোলেস্ট্রল। ঠিক আছে, কি কি থাকে কোলেস্ট্রমের মধ্যে? প্রায় সবকিছু। হুম, এর মধ্যে থাকছে ট্রিপ্টোফ্যান। যেটা আমরা জানি যে একটা ভীষণ পাওয়ারফুল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এই ট্রিপ্টোফ্যানের কাজ কি? ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করছে। আফটার ডেলিভারি বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করছে ট্রিপ্টোফ্যান। এমনকি এই ট্রিপ্টোফ্যান থেকে আমার বডিতে বা বাচ্চার বডিতে নায়াসিন সিনথেসিস হতে পারে। আমরা এটা B3 এর সময় পড়েছিলাম। B3 নায়াসিন, যেটা আমার বডি সিনথেসিস করতে পারে। কতটা করতে পারে? যদি 60 মিলিগ্রাম আমি ট্রিপ্টোফ্যান নিই, তাহলে 1 মিলিগ্রাম নায়াসিন আমার বডি সিনথেসিস করে নিতে পারবে। তো নায়াসিন সিনথেসিসটাও হচ্ছে ট্রিপ্টোফ্যান থেকে। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটা কিন্তু কোলেস্ট্রমের মধ্যে পাওয়া যায়। তার সাথে কি পাওয়া যায়? ভিটামিন এ। ব্রেস্ট মিল্কের মধ্যে ভিটামিন এ যথেষ্ট পরিমাণে থাকে, এবং থাকে ভিটামিন ডি, যেটা বাচ্চার লিভারে স্টোর হতে পারে। সেই কারণে বাচ্চার ক্ষেত্রে এই যে ভিটামিন এ বা ডি, এমনকি এই জাতীয় ডেফিসিয়েন্সি গুলো হওয়ার চান্স অনেক কমে আসে। ম্যাক্সিমাম ফ্যাট সলিউবল ভিটামিন আমি বলতে পারি, ইভেন কে। তো ভিটামিন এ, ডি, ই, কে, এই সবকটা ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু বাচ্চার বডিতে আসতে পারে কোলেস্ট্রম থেকে। ঠিক আছে, তারপরে কি? তারপরে কিছু ইমিউনোলজিক্যাল বেনিফিটস থাকে, অর্থাৎ ইমিউনোগ্লোবিউলিনস থাকে। এই ইমিউনোগ্লোবিউলিনস গুলোর কাজ কি? আহ এটা হয়তো শুনে থাকবেন যে অনেক বাচ্চাই কিন্তু মানে ডেলিভারির পরে পরে বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজে ভোগে। কারোর ইনফ্লুয়েঞ্জা হয়ে গেল, জন্ডিস হয়ে গেল, পোলিও হলো, এরকম বিভিন্ন ধরনের ইনফেকশাস ডিজিজ কিন্তু হতে পারে। তো এই যে ইমিউনোগ্লোবিউলিনস গুলো থাকছে, এই ইমিউনোগ্লোবিউলিনস গুলো কোলেস্ট্রম থেকে যখন বাচ্চা পাচ্ছে, সেটা তার ইমিউনিটিকে বুস্ট আপ করতে সাহায্য করছে। ইমিউনোগ্লোবিউলিনস মানে হচ্ছে অ্যান্টিবডি, সহজভাবে বললে অ্যান্টিবডি। তো বাচ্চার বডিতে তো এখনো অ্যান্টিবডি তৈরির সেই প্রক্রিয়াটা শুরু হয়নি, মানে যখন সে জন্মালো প্রথম দিন থেকেই তার বডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হবে না। কারণ আমরা ইমিউনিটিতে পড়েছি, আমাদের যে ইমিউন সিস্টেম সেখানে পড়েছি অ্যান্টিবডি তৈরি হওয়ার প্রসেসটা হচ্ছে প্যাসিভ বা অ্যাডাপটিভ ইমিউনিটি। খাবার খাবো, ওষুধ নেব, ইনজেকশনস নেব, তবে গিয়ে আমার বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? এবং তার সাথে আরেকটা পড়েছিলাম ব্রেস্ট মিল্ক। তো যেহেতু ওই 6 মাস বয়স পর্যন্ত বাচ্চা বা জন্মের পরে পরেই তো বাচ্চাকে আমি নর্মাল খাবার দিতে পারছি না, অ্যান্টিবডিটা সে কোথা থেকে পাবে? তাই ব্রেস্ট মিল্কের মাধ্যমে বা কোলেস্ট্রমের মাধ্যমে ডাইরেক্টলি কিন্তু বেবি বডিতে অ্যান্টিবডি সাপ্লাই করা যেতে পারে। হুম, তো এই এতগুলো অ্যাডভান্টেজের জন্য কোলেস্ট্রমটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চাকে খাওয়ানো। ঠিক আছে, কোলেস্ট্রম হয়ে গেল। এছাড়াও কোলেস্ট্রমের মধ্যে টরিন থাকে, যেটাও আগেন ব্রেন ডেভেলপমেন্টের জন্য সাহায্য করছে। ব্রেনের মানে
বলা হয় না যেটা বৃদ্ধি এবং বিকাশ, সেই সবকিছুর ক্ষেত্রে কিন্তু কোলেস্ট্রল সাহায্য করে। এবার যদি আসি ট্রানজিশন মিল্কে, ট্রানজিশন মিল্কটা কি? কোলেস্ট্রলের থেকে টেক্সচারটা একটু পাল্টাতে শুরু করে। এই অবস্থায় এই যে মিল্কের টেক্সচারটা, এখানে নিউট্রিয়েন্টস এর যে কন্ট্রিবিউশন গুলো সেগুলো চেঞ্জ হতে থাকে। সেখানে ওয়াটারের পরিমাণটা একটু বাড়ে, ফ্যাটের পরিমাণটা একটু বাড়ে, এবং কার্বোহাইড্রেটের পরিমাণটা বাড়ে, প্রোটিন তুলনামূলকভাবে একটু কম থাকে সেক্ষেত্রে। এই ট্রানজিশন মিল্কটা মোটামুটি ভাবে 15 ডেজ অব্দি সিক্রিট হয়। তারপরে ফাইনালি আসে ম্যাচিওর মিল্ক। এই ম্যাচিওর মিল্কের মধ্যে এবার কার্বোহাইড্রেটটা বাড়ে, ফ্যাটের পরিমাণটা কমে, এবং প্রোটিনের পরিমাণটাও বাড়ে। মিল্কটা একটু ঠিক হয়, মানে আগে যেরকম ওয়াটারি টেক্সচারটা ছিল সেই টেক্সচারটা থাকে না, কিন্তু ওয়াটার ব্যালেন্সটা মেনটেন করার জন্য যতটা ওয়াটারি টেক্সচার হওয়ার কথা সেটা থাকে। এই ম্যাচিওর মিল্কটাই এবার যতদিন মা ব্রেস্টফিড করাবে, এই ম্যাচিওর মিল্কটাই কিন্তু সিক্রিট হতে থাকে। ঠিক আছে, এইটুকু বোঝা গেল সবার? ম্যাম, এটার মধ্যে ম্যাচিওর কারো কোনো মিল্কে প্রশ্ন? হচ্ছে হুম, প্রোটিনের পরিমাণটা তখন বেশি হয়ে যাচ্ছে। বেশি হয়ে হ্যাঁ, যাচ্ছে, হ্যাঁ। যেটা ট্রানজিশন মিল্কে আমরা এমনি দেখতে পাই যে তখন মানে একদম প্রথম একটু কম কয়েকদিনের থাকে। তুলনায় একটু পাতলা হয়ে যায়, রংটা আস্তে আস্তে একদম একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়। সেটা হ্যাঁ, হ্যাঁ, ট্রানজিশন। কারণ কোলেস্ট্রল তো হালকা ইয়েলোইশ কালার ছিল, তো সেটার হ্যাঁ, কালারটা আস্তে আস্তে কমতে কমতে এবারে ফাইনালি ম্যাচিওর মিল্কে এসে সেটা হোয়াইটিশ কালার হচ্ছে। তো ট্রানজিশন মিল্কে মাঝে মাঝে একটা কালার চেঞ্জেস দেখতে পাই। ট্রানজিশন মিল্কটাও ঠিক আছে। অনেকটা তখন ওই ভাতের মাড়ের মতো আছে। হুম, হুম। ম্যাম, হ্যাঁ, আর হ্যাঁ, একটা এক্স্যাক্টলি। জানার ছিল, যেটা আমরা কোলেস্ট্রম হুম, বলছি যে জন্মের পরই সিক্রেশন হচ্ছে, তো হুম, এটা কখনো কখনো হয় না যে জন্মের আগে আগেই হুম, ব্যাপারটা এসে যায়, ওটা কখনো আলাদা, কখনো হ্যাঁ, 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 বেরিয়েও যায়। হয়। হ্যাঁ, সেটা আমরা তো এটা সেমই তো প্রেগনেন্সির সেম চ্যাপ্টারটা যখন পড়বো, সেম, অলমোস্ট সেম। আমরা প্রেগনেন্সি চ্যাপ্টারটাতে পড়বো যে এই যে মানে মিল্ক সিক্রেশন হচ্ছে, এটা তো হরমোনের রেগুলেশন। তো সেই হুম। কারণে ম্যাম এটা তো আমাদের ডেলিভারি প্রোলেকটিন পিরিয়ডটা বেড়ে যত গেলে হয়। এগিয়ে আসে তত কিন্তু এই মিল্ক সিক্রেশন মানে মিল্ক সিক্রেটিং যে ফ্যাক্টরস গুলো সেগুলো অনেক বেশি অ্যাক্টিভ হয়ে যায়, যে কারণে ডেলিভারির কিছু আগে থেকেও কিন্তু হালকা একটা মিল্ক সিক্রেশন মায়েরা ফিল করতে পারে। ওকে, থ্যাংক ইউ ম্যাম। Okay, ম্যাম, আচ্ছা। কার্বোহাইড্রেটের পরিমাণটা কতটুকু হুম। আছে ম্যাচের মিল্কে? এবারে কার্বোহাইড্রেটে আসবো, মানে ম্যাচিওর মিল্ক আমি আসি। ম্যাচিওর মিল্কের একটা মানে পুরো নিউট্রিটিভ ভ্যালু আমরা আলোচনা করবো ম্যাচিওর মিল্কে। মানে শুধু নিউট্রিটিভ ভ্যালু বলে নয়, ম্যাচিওর মিল্কের অ্যাকচুয়ালি কি কি বেনিফিটস রয়েছে। মানে সারা কেন বলা হচ্ছে যে 6 মাস অব্দি শুধু সে ম্যাচিওর মিল্ক নেবে, কারণ তার সেই লেভেলের বেনিফিট রয়েছে, তাই না? এবার সেই বেনিফিটটা কিরকম? অনেকগুলো বেনিফিট থাকে। নিউট্রিশনাল অ্যাডভান্টেজ থাকছে, ইমিউনোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকছে, সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ থাকছে, ফিজিওলজিক্যাল অ্যাডভান্টেজ থাকছে, ইকোনমিক্যাল অ্যাডভান্টেজ থাকছে। তো প্রচুর অ্যাডভান্টেজ কিন্তু এই ম্যাচিওর মিল্কের থাকে ফর বোথ বেবি অ্যান্ড দ্য ল্যাকটেটিং মাদার, দুজনের জন্যই কিন্তু এই অ্যাডভান্টেজ গুলো থাকে। যদি আমরা প্রথম নিউট্রিশনাল অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি, নিউট্রিশনাল অ্যাডভান্টেজের মধ্যে প্রথম অবশ্যই কার্বোহাইড্রেট। ঠিক আছে, আচ্ছা। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে যেটা দেখা যায় যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইম, সেই এনজাইমটাও এই ম্যাচিওর মিল্কের মধ্যে পাওয়া যায়, যেটাকে বলা হয়ে থাকে অ্যামাইলেজ। হুম, অ্যামাইলেজ মানে আমরা কার্বোহাইড্রেটের সময় পড়েছিলাম যেই এনজাইম গুলো কার্বোহাইড্রেটকে ডাইজেস্ট করতে পারে তাদেরকে বলা হয় অ্যামাইলেজ, সেই এনজাইম গুলোকে। তো সেই অ্যামাইলেজ এনজাইমটা আমরা ম্যাচিওর মিল্কের মধ্যে পেয়ে যাচ্ছি, যার ফলে মিল্ক থেকে যে পরিমাণ কার্বোহাইড্রেট বেবি বডিতে আসছে সেটা খুব ভালোভাবে ডাইজেস্ট হয়ে যেতে পারছে। ঠিক আছে, এবার যদি প্রোটিনের কথায় আসি, প্রোটিনের ক্ষেত্রেও এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, প্রচুর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে। মিথিওনাইন পাওয়া যায়, মিথিওনাইন পাওয়া যাচ্ছে, টরিন পাওয়া যাচ্ছে, সিস্টিন পাওয়া যায়, যেগুলো তখনও বেবির বডিতে তৈরি হয়নি,
সেই ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে। ট্রিপ্টোফ্যান ট্রিপ্টোফ্যান পাওয়া যাচ্ছে। এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো তো পাওয়া যাচ্ছেই, যেগুলো এক অ্যান্টিবডি প্রোডাকশন, দুই ব্রেন ডেভেলপমেন্ট, এইগুলোর জন্য সাহায্য করছে। ঠিক আছে, এটা প্রোটিনের ক্ষেত্রে বললাম। নেক্সট এবার যদি ফ্যাটেতে আসি, তাহলে ফ্যাটের ক্ষেত্রেও ফ্যাটটা থাকে সম্পূর্ণ আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ফ্যাটের পরিমাণ খুব কম থাকে কম্পেয়ার্ড টু কাউজ মিল্ক। হ্যাঁ, কিন্তু যেটা থাকে সেটা হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যার মধ্যে থেকে পাওয়া যাচ্ছে ডিএইচএ। এই ডিএইচএ টা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ডিএইচএ মানে আমরা জানি ডোপোসা হেক্সানোইক অ্যাসিড। নামটা নোট করে দিচ্ছি, ডোপোসা হেক্সানোইক অ্যাসিড। ঠিক আছে, এই ডিএইচএ টা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করছে, মানে 5 বছর পর্যন্ত কিন্তু ডিএইচএ বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে। ঠিক আছে, ডিএইচএ যেরকম আমরা এখান থেকে পাচ্ছি ব্রেস্ট মিল্ক থেকে, তারপরে বাচ্চা যখন আস্তে আস্তে বাইরের খাবারে অভ্যস্ত হয় তখন আবার সেটা নিয়ে আলোচনা করবো যে তার কোন খাবারের মধ্যে থেকে আমরা ডিএইচএ পেতে পারি। ডিএইচএ পাচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যদিও আনস্যাচুরেটেড ফ্যাট, তাও ডাইজেশনের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য থাকে লাইপেজ। অর্থাৎ লাইপেজ কাদেরকে বলা হয়, যে এনজাইম গুলো ফ্যাটকে ডাইজেস্ট করতে পারে তাদেরকে লাইপেজ বলা হয়। সেই লাইপেজ এনজাইমটাও এই মাদার্স মিল্কের মধ্যেই থাকছে, যে কারণে বাচ্চা যা কিছু ম্যাক্রো নিউট্রিয়েন্টস নিচ্ছে সেই সমস্ত ম্যাক্রো নিউট্রিয়েন্টস সে প্রপারলি অ্যাবজর্ব করতে পারছে বডিতে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। Okay. এরপরে আসবো ভিটামিনের ক্ষেত্রে। ভিটামিনের মধ্যে এর আগে তো আমরা বললাম যে ভিটামিন এ ডি কে থাকে, সেগুলো তো থাকেই। সেটা হয়তো আমরা কাউজ মিল্কেও পেয়ে যাব, কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যেটার জন্য বাচ্চাকে মাদার্স মিল্ককে বা মানে ব্রেস্ট ফিডিং এর জন্য বারবার আর কি এনকারেজ করা হয়, সেটা হচ্ছে ভিটামিন সি। কারণ আমরা যখন ভিটামিন পড়েছিলাম, সেটা যদি মনে করি ভিটামিন সি এর ক্যারেক্টারিস্টিক আমরা কি দেখেছিলাম, ভিটামিন সি হচ্ছে হাইলি সেন্সিটিভ ভিটামিন। আপনি যদি সেটাকে গরম করেন, যদি সেটাকে খোলা হাওয়ায় রেখে দেন, তাহলে ভিটামিন সিটা অক্সিডাইজ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য কোনো মিল্ক থেকে আমরা ভিটামিন সি পাই না, মানে কাউজ মিল্ক, বাফলোজ মিল্ক, কোনো মিল্ক থেকে কিন্তু আমরা ভিটামিন সি পাই না। কারণ অ্যানিমাল মিল্ক মানেই সেটাকে গরম করতে হবে। ন্যাচারালি কিন্তু ভিটামিন সি পাওয়া যেতে পারে, কিন্তু আমরা কেউ সেটা ন্যাচারালি খেতে পারবো না, মানে গরুর দুধ আমরা না ফুটিয়ে খেতে পারবো না। ঠিক আছে, সেই জন্য দুধকে যদিও খুব ভালো একটা আইডিয়াল ফুড বলা হয়, কিন্তু তাও দুধের মধ্যে যেটা ডেফিসিয়েন্ট থাকে সেটা হচ্ছে এই ভিটামিন সি এবং আয়রন, এটাও ডেফিসিয়েন্ট থাকে। বাট মাদার্স মিল্কের ক্ষেত্রে, মানে যখন বেবিকে খাওয়ানো হচ্ছে, সেক্ষেত্রে এই যে ডেফিসিয়েন্সি, এই ব্রিজটাও কাভার হয়ে যাচ্ছে। কারণ মাদার্স মিল্ক ফোটানোর দরকার হচ্ছে না, খোলা হাওয়ায় রেখে দিতে হচ্ছে না, কোনো আলাদা কন্টেনারে রাখতে হচ্ছে না, যার কারণে ভিটামিন সিটা ইনট্যাক্ট বেবি বডিতে পাওয়া যাচ্ছে। ভিটামিন সি ছাড়াও বাকি অনেক বি কমপ্লেক্স ভিটামিন পাওয়া যায়। অলমোস্ট সবকটা বি কমপ্লেক্স ভিটামিন মাদার্স মিল্কের মধ্যে পাওয়া যায়। এছাড়াও ভিটামিন এ পাওয়া যাচ্ছে, ভিটামিন ই পাওয়া যাচ্ছে, আর ভিটামিন ডিও পাওয়া যায়। ভিটামিন ডি যেরকম মাদার্স মিল্কে পাওয়া যায়, সেরকমই আরেকটা মানে অভ্যেস বলতে পারি, আরেকটা অভ্যাস থাকে যে বাচ্চাদেরকে দেখবেন অনেক সময় রোদে রাখা হয়। হ্যাঁ, তেল মাখানোর জন্যেও বাচ্চাদেরকে রোদের মধ্যে রাখা হয়। কারণ কি, তাদের বডিতে ডি অ্যাবজর্ব করানোর জন্য। হুম, এই অবস্থায় কিন্তু বাচ্চাদের বডিতে ভিটামিন ডিটা অ্যাবজর্বশনও ভালো হয়। ঠিক আছে, তো সেই জন্য ডি খুব সামান্য পরিমাণে পাওয়া যায় মাদার্স মিল্ক থেকে। বাকিটা যদি সানলাইটে বাচ্চাকে এক্সপোজ করানো হয়, তাহলে বাচ্চার বডিতে ভিটামিন ডি সিনথেসিসটাও ভালো হতে পারে। এবং ভিটামিন কে, এটাও আমরা পেয়ে থাকি। তো অলমোস্ট সবকটা ভিটামিন মাদার্স মিল্ক থেকে পেয়ে যাচ্ছে বাচ্চা, তাই অন্য আর খাবারের প্রতি তার প্রয়োজনীয়তা নেই। নেক্সট যদি মিনারেলস এ আসি, মিনারেলস এমন নয় যে মাদার্স মিল্কে প্রচুর পাওয়া যায়, সব মিনারেলস রয়েছে, খুব ভালো পরিমাণে রয়েছে, একেবারেই সেটা নয়। কিন্তু মাদার্স মিল্কের মধ্যে যে মিনারেলসটা থাকে সেটা আইডিয়াল ফর
দ্য বেবি, মানে ওই এজের জন্য একদম আইডিয়াল। যেরকম আমি যদি ক্যালসিয়ামের কথা বলি, ক্যালসিয়াম খুব কম থাকে। হুম, কাউস মিল্কের তুলনায় ক্যালসিয়াম মানে 1/4 ক্যালসিয়াম মাদার্স মিল্কে থাকে। ঠিক আছে, মাদার্স মিল্ক থেকে একটা বাচ্চা যতটা ক্যালসিয়াম পাবে তার 4 গুণ বেশি ক্যালসিয়াম সে গরুর দুধ থেকে পাবে। কিন্তু অতটা পরিমাণ ক্যালসিয়াম বাচ্চার জন্য কখনোই ভালো নয়। রাদার যদি অতটা পরিমাণ ক্যালসিয়াম তাকে দেওয়া হয়, তাহলে বাচ্চার বিভিন্ন রকমের প্রবলেম আসতে পারে। তার কনস্টিপেশনের প্রবলেম তৈরি হতে পারে, তার অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, তার খিঁচুনি হতে পারে, এরকম বিভিন্ন রকমের সমস্যা কিন্তু হতে পারে যদি এক্সেস ক্যালসিয়াম বাচ্চার বডিতে যায়। সেই জন্য ক্যালসিয়ামটা এখানে যেটা থাকে সেটা একদম আইডিয়াল, এবং ক্যালসিয়াম ও ফসফরাসের যে রেশিওটা, দ্যাট ইজ 2:1, এটা মেনটেন হয় হিউম্যান মিল্কের মধ্যে। এটা একটা ফ্যাক্টর। বাকি মিনারেলস গুলোর মধ্যে আগেন বললাম যে সব মিনারেলস খুব বেশি পাওয়া যায় না। যেটা একদমই পাওয়া যায় না সেটা হচ্ছে আয়রন, ভীষণ কম। হুম, প্রায় না বললেই চলে, আয়রন এতটাই কম পাওয়া যায়। তাহলে কেন মাদার্স মিল্কের কথা বলা হয়? এটাও একটা ফ্যাক্টর। বাট এখানে মনে রাখতে হচ্ছে যে 6 মাস বয়স পর্যন্ত বলা হচ্ছে মাদার্স মিল্ক, কারণ ডিউরিং প্রেগনেন্সি বাচ্চার লিভারে মানে বাচ্চা বেবি যখন ফিটাস অবস্থায় ছিল, ভ্রূণ অবস্থায় ছিল, তখন কিন্তু তার বডিতে আয়রন স্টোর হয়েছে ফ্রম হিজ অর হার মাদার। তাই জন্যই প্রেগনেন্সি পিরিয়ডে আয়রন সাপ্লিমেন্টেশন দেওয়া হয়, আয়রন রিচ ফুড দেওয়া হয়, আয়রনের মেডিসিন দেওয়া হয়। শুধু আয়রন নয়, আয়রন, ফলিক অ্যাসিড, বি12 এই সব কিছু দেওয়া হয়। সেটার একটা কারণ অবশ্যই মায়ের নিজের হেলথ এবং তার সাথে বাচ্চার হেলথ। ঠিক আছে, তো এবার ওই যতটুকু আয়রন বাচ্চার বডিতে স্টোর আছে এবং সে হিউম্যান মিল্ক থেকে খুব নেগলিজেবল অ্যামাউন্টে যতটুকুই পাচ্ছে, সেটা 6 মাস বয়স অব্দি ঠিক আছে। 6 মাসের পর আর সেটা সাফিসিয়েন্ট হয় না। সেই জন্য 6 মাসের পরে বাচ্চাকে অবশ্যই আয়রন রিচ ফুড খাওয়াতে হবে, না হলে আয়রন ডেফিসিয়েন্সি তৈরি হবে। আয়রন ডেফিসিয়েন্সি তৈরি হলে কি কি সমস্যা হতে পারে আমরা জানি। এমন নয় যে ইনিশিয়াল স্টেজেই বাচ্চার অ্যানিমিয়া হয়ে যাবে, কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি হলে ব্রেন ডেভেলপমেন্টও বন্ধ হয়ে যাবে, মানে ব্রেন ডেভেলপমেন্টও ঠিক করে হবে না। আয়রন কনসেন্ট্রেশনে হেল্প করে, মেমোরি পাওয়ারকে ইমপ্রুভ করে, মানে বাচ্চার ক্ষেত্রে সেই কারণে আয়রনের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, যেটা 6 মাসের পরে আমাকে ভাবতে হবে। আয়রন এবং কপার, কপারটাও খুব বেশি থাকে না, বাট সেটা অতটাও প্রয়োজনীয়তা নেই কপারে এই মুহূর্তে, মানে 6 মাস বয়স পর্যন্ত, সেই জন্য অতটা না হলেও চলবে। তো আমি যদি সামারি হিসেবে বলি, তাহলে বলা যেতে পারে যে হিউম্যান মিল্কের মধ্যে যে নিউট্রিয়েন্টস গুলো থাকছে সেগুলো আইডিয়ালি ফর আপ টু 6 মান্থস অফ এজ। 6 মান্থস অফ এজের জন্য যতটুকু যা যা দরকার সেই পুরোটাই কিন্তু হিউম্যান মিল্কের মধ্যে পাওয়া যায়। সেই জন্য নিউট্রিশনালি দিস ইজ আইডিয়াল ফর এ নিউবর্ন বেবি। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে সবার? ওকে ম্যাম। এরপরে আসবো ইমিউনোলজিক্যাল কিছু অ্যাডভান্টেজ। ঠিক আছে, ইমিউনোলজিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে কি কি পড়ছে? ইমিউনোলজিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে যেগুলো আমরা হয়তো পরে জানবো, যেগুলো আমাদের বডিতে রয়েছে, যে অ্যান্টিবডি গুলো, বাচ্চার বডিতে কিন্তু সেই অ্যান্টিবডি গুলো নেই। সেই জন্য হিউম্যান মিল্ক এই অ্যান্টিবডি গুলোকে সাপ্লাই করে। যেরকম একটা হচ্ছে ম্যাক্রোফেজেস। ম্যাক্রোফেজেস এর কাজ কি? এরা ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করে, ব্যাকটেরিয়ার এগেনস্টে একটা শিল্ড তৈরি করে এবং ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করতে সাহায্য করে। আমরা যখন ইমিউনিটির চ্যাপ্টার পড়বো, মানে ইমিউনিটি ডায়েটারি ম্যানেজমেন্ট পড়বো, তখন এই ম্যাক্রোফেজের নামটা আবার জানবো। সেখানে আমরা দেখবো যে ম্যাক্রোফেজ কি করছে, সে ইমিউন সেলস কে ধরে নিয়ে আসে, যারা আমার যে খারাপ ব্যাকটেরিয়া রয়েছে তাদেরকে ধ্বংস করতে পারে, তাদেরকে ধরে নিয়ে আসে এবং নিজেও, এই ম্যাক্রোফেজেস নিজেও কিন্তু সেই ব্যাকটেরিয়ার এগেনস্টে একটা কভার তৈরি করে ব্যাকটেরিয়া গুলোকে ধ্বংস করে দিতে তার সাহায্য করছে।
ম্যাক্রোফেজেস এই ইমিউন সেলটা অলরেডি হিউম্যান বডির মধ্যে থাকে, যেটা মানে হিউম্যান মিল্কের মধ্যে থাকে, যেটা আমরা যখন বড় হচ্ছি, আমাদের ইমিউনিটি যখন ডেভেলপ করছে, আমাদের বডি আস্তে আস্তে সেটা তৈরি করে নেয়। ঠিক আছে, তারপরে থাকছে ল্যাক্টোফেরিন। হুম, এই ল্যাক্টোফেরিনটা হচ্ছে এক রকমের প্রোটিন। ঠিক আছে, আচ্ছা, নিউট্রিশনাল অ্যাডভান্টেজে প্রোটিনের ক্ষেত্রে বলবো, আমি এটা বলে দিই, তারপরে প্রোটিনেরও বলে দেবো আরেকবার। ল্যাক্টোফেরিন এক রকমের প্রোটিন, যেই প্রোটিনটা, এই যে ফেরিন কথাটা রয়েছে, ফেরিন, ফেরাস, এইগুলো কার সাথে রিলেটেড? ফেরাসটা আমরা শুনেছি, ফেরাসটা কার সাথে রিলেটেড? আয়রন। আয়রনের সাথে। ভেরি গুড, ভেরি গুড। তো এই ল্যাক্টোফেরিনটাও মানে ফেরিনটাও আয়রনের সাথে রিলেটেড। ল্যাক্টোফেরিনের কাজ কি? যে ব্যাকটেরিয়াগুলো, যে জীবাণুগুলো আমাদের বডিতে আয়রনের প্রেজেন্সে বেড়ে উঠতে পারে, মানে আয়রনকে কাজে লাগিয়ে যেই জার্মস গুলো নিজেরা বড় হচ্ছে, নিজেরা বংশবৃদ্ধি করছে, সেই জীবাণুগুলোকে ধ্বংস করে। কিভাবে? কারণ তাদের কাছে আয়রনকে পৌঁছতে দেয় না। ল্যাক্টোফেরিন বেবির বডিতে যে আয়রন রয়েছে, সেই আয়রনটাকে নিজে বন্ধ করে রাখছে। ঠিক আছে, পরে পরে আয়রনটাকে বন্ধ করে রাখছে, যেই কারণে ল্যাক্টোফেরিন বাচ্চার বডিতে যখন আসছে হিউম্যান মিল্কের মাধ্যমে, তার ফলে দেখা যাচ্ছে যে আয়রনের উপস্থিতিতে যে জীবাণুগুলো বেড়ে উঠছিল, তারা আর বেড়ে উঠতে পারছে না। কারণ লোহাটাকে বা আয়রনটাকে সে নিজের কাছে ধরে রাখছে, তাকে ছাড়তে দিচ্ছে না। আয়রনটা ফ্রিলি মুভ করতে পারছে না। যখন সে ফ্রিলি ব্লাড স্ট্রিমে মুভ করবে, তখনই কিন্তু ব্যাকটেরিয়া বা ভাইরাস তার সাথে যুক্ত হয়ে নিজেরা খাবার তৈরি করে নিতে পারবে। সেই কাজটা হতে দিচ্ছে না ল্যাক্টোফেরিন। ঠিক আছে, তো সেই জন্য ইমিউনোলজিক্যাল বেনিফিটে এখানে আবারও একটা প্রোটিন কাজ করছে, যেটা ল্যাক্টোফেরিন। হুম, তারপরে আরো কিছু ফ্যাক্টরস থাকে, মানে এই দুটো হচ্ছে মেন ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরস এর মধ্যে বা ইমিউনোলজিক্যাল অ্যাডভান্টেজের মধ্যে, এই দুটো মেন। এছাড়াও আরো কিছু থাকে যেগুলোকে বলা হয় ইমিউনোগ্লোবিউলিনস। ঠিক আছে, এই ইমিউনোগ্লোবিউলিনস মানে হচ্ছে অ্যান্টিবডি, মানে একদম ন্যাচারাল অ্যান্টিবডি বেবি বডিতে আসছে। বিভিন্ন অ্যান্টিবডি হতে পারে, আইজিএ হতে পারে, আইজিজি হতে পারে, আইজিএম হয়, আইজিএইচ হয়, এরকম বিভিন্ন অ্যান্টিবডির নাম থাকে। ঠিক আছে, তো এই অ্যান্টিবডি গুলো ডাইরেক্টলি হিউম্যান মিল্ক থেকে বাচ্চা পেয়ে যাচ্ছে। এটা একটা হলো। আচ্ছা, তারপরে ফ্যাটি অ্যাসিড, যে ফ্যাটটা নিউট্রিশনাল অ্যাডভান্টেজ দিচ্ছিল লাইপেজ এনজাইমের কারণে, যে ফ্যাটটা ডাইজেস্ট হয়ে গিয়ে ফ্যাটি অ্যাসিড তৈরি করলো, এই ফ্যাটি অ্যাসিডটাও বেবিকে ইমিউনিটি বুস্ট আপ করতে সাহায্য করছে। এই সবগুলো আমরা পাই একটা বাচ্চার হিউম্যান মিল্ক কেন নেবে, মাদার্স মিল্ক কেন নেবে, সেটার ইমিউনোলজিক্যাল বেনিফিট। ঠিক আছে, এটুকু বোঝা গেছে সবার? এটা ক্লিয়ার তো? ইয়েস ম্যাম। Okay. ইয়েস ম্যাম। আচ্ছা, প্রোটিনের ক্ষেত্রে যেটা বলছিলাম সেটা একবার বলে দিই। এই যে প্রোটিনের ক্ষেত্রে যেরকম একটা প্রোটিনের কথা বললাম তো, ল্যাক্টোফেরিন, নিউট্রিশনাল অ্যাডভান্টেজেও কিন্তু একটা প্রোটিন রয়েছে, যার নাম হচ্ছে ল্যাক্টো অ্যালবিউমিন। ল্যাক্টো অ্যালবিউমিন এর কাজটা কি? ল্যাক্টো অ্যালবুমিনকে ডাইজেস্ট করা ভীষণ সহজ। ঠিক আছে, ল্যাক্টো অ্যালবুমিন যখন বাচ্চার ইন্টেস্টাইনে আসছে, ও যখন ভাঙছে, ভেঙে গিয়ে সফট কার্ডের মতন একটা টেক্সচার তৈরি করে দিচ্ছে। দই, দই কি হয়? একদম নরম, ঘরে পাতা দই যেরকম হয়, একদম নরম টেক্সচার হয়। তো এই ল্যাক্টো অ্যালবুমিনও বাচ্চার ইন্টেস্টাইনে সেই নরম দইয়ের মতন একটা টেক্সচার তৈরি করছে, যেটাকে ডাইজেস্ট করা আরো বেশি ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি আমরা কাউজ মিল্কের কথা বলি, তাহলে কাউজ মিল্কের মধ্যে পাওয়া যায় কেসিন। হুম, আহ, আলাদা করে এই নামটা আমি লিখে দিচ্ছি, ম্যাম, তাহলে বোঝা কাউজ যাবে। মিল্ক কি কাঁচা অবস্থায় কি ভিটামিন সি পাওয়া যায়? পাওয়া যায়, কিন্তু কাঁচা অবস্থায় আমরা কোনোভাবেই সেটা নেব না। তার অনেকগুলো কারণ রয়েছে। একটা হচ্ছে
যেহেতু বিভিন্ন হরমোনাল ইনজেকশনস প্রয়োগ করা হয় মিল্কের মধ্যেও, কিন্তু সেই হরমোনস গুলো ইন্ট্যাক্ট থাকে, যেটা বাচ্চার জন্য ক্ষতিকারক। বাচ্চা বলে শুধু না, বড়দের জন্য, সবার জন্যই ক্ষতিকারক, এটা একটা। সেকেন্ড হচ্ছে প্রচুর জার্মস থাকে। হুম তো সেইগুলোকে যদি আমরা না ফুটিয়ে নিই, তাহলে ওই জার্মস গুলো কিন্তু ডিস্ট্রয় হবে না। সেই জন্য আমরা কাঁচা অবস্থায় সেটা নেব না। ঠিক আছে? আমার বয়স যখন 7-8 বছর এরকম হবে, আমাদের নিজস্ব গরু ছিল, তো প্রায় হুম আমি কাঁচা মানে দুধ খেয়েছি, শুধু বুঝতে ছেঁকে, পেরেছি। চালনা দিয়ে শুধু হুম ছেঁকে খেয়েছি। হুম কিন্তু ওই যে একটা একটা হচ্ছে ইম্পিউরিটিস প্রচুর থাকে, সেটা আপনি ছেঁকে নিয়ে ঠিক করতে পারেন। কিন্তু যে জার্মস গুলো থাকছে, সেগুলো তো হিট ছাড়া কোনোভাবেই ইনঅ্যাক্টিভেট হবে না। সেই জন্য ফোটানোর কথা বলা হয়, এবং ফোটানো মানে সেটা হাই হিটে খুব ভালোভাবে ফোটাতে হবে। হুম তবেই কিন্তু এটাকে আমরা ঠিক করতে পারবো। ঠিক আছে? তাহলে ফুটানোর পরে কি এখন ভিটামিন আসার সিটা নষ্ট দরকার হয়ে নেই, আমি তখনও ওনাকে বললাম। মানে ব্রাউনিটা ফুটানোর পরে ভিটামিন সিটা কি নষ্ট হয়ে যায়? ফোটানোর পরে জার্মস গুলো নষ্ট হয়ে যায়। ভিটামিন সিটাও কি নষ্ট হয়ে যায়? ভিটামিন সি তো অবশ্যই নষ্ট হবে, যেহেতু হিট আছে, তাই হিটের কারণে অবশ্যই নষ্ট হয়ে যায় সেটা। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হুম। এই যে কাউস মিল্কের মধ্যে যেটা বলছিলাম, কাউস মিল্কে যে প্রোটিনটা থাকে, তার নাম হচ্ছে কেসিন। এই কেসিনটা কি করে, কেন কেসিনটা ডাইজেস্ট করা ডিফিকাল্ট? কারণ কেসিন যখন ডাইজেস্ট হচ্ছে, কেসিন যখন বাচ্চার ইন্টেস্টাইনে আসছে, তখন সেটা ছানার মতন টেক্সচার তৈরি করে, অর্থাৎ হার্ড হয়ে যায় সেটা। এই হার্ড টেক্সচারটাকে কিন্তু ডাইজেস্ট করা ডিফিকাল্ট। সেই জন্যই বাচ্চাকে কাউজ মিল্কের বদলে হিউম্যান মিল্কে, এখানেও আরেকটা, আমরা যদি কম্পেয়ার করি, তাহলে এখানেও একটা অ্যাডভান্টেজ পাওয়া যায় হিউম্যান মিল্কের ক্ষেত্রে। ঠিক আছে? এটা বোঝা গেল? এগুলো ক্লিয়ার তো সবার? ম্যাম, এই কারণে কি অনেক হুম, বাচ্চারা মানে দুধ, গরুর দুধ খাওয়ার পর অনেকে ওই যে বমি করে সাদা সাদা? একদম একদম, কারণ ডাইজেশনটাই হচ্ছে না তার প্রপারলি। বডিটা এখনো অতটা মানে অ্যাকাস্টমড হয়নি না সমস্ত খাবারের সাথে। সেই জন্য তার ডাইজেশন যদি প্রপারলি না হয়, তাহলে এই সমস্যাটা হতে পারে। এবং আরো একটা প্রবলেম হয় কাউজ মিল্ক খেলে, যেটা হয় সেটাতেও আসবো। এক এক করে আমরা সেগুলো নিয়েও আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, এই তো দুটো মেইন অ্যাডভান্টেজ বললাম, একটা নিউট্রিশনাল অ্যাডভান্টেজ, একটা ইমিউনোলজিক্যাল অ্যাডভান্টেজ। এটা ছাড়াও আরো কিছু অ্যাডভান্টেজ থাকে, যেরকম একটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাডভান্টেজ। ফিজিওলজিক্যাল অ্যাডভান্টেজটা বাচ্চার জন্য এবং মায়ের জন্য, দুজনের জন্যই হয়। প্রথমে মায়ের কথা বলি। কি হয়, যখন বাচ্চা মিল্ক সাক করছে, হুম, বা ব্রেস্ট ফিডিং করাচ্ছে, একজন মা যখন ব্রেস্ট ফিডিং করাচ্ছে, ডিউরিং হার প্রেগনেন্সি জার্নি, এই যে ওয়েট গেইন হয়েছিল, এক্সট্রা ক্যালোরি বডিতে ডিপোজিট হয়েছিল, ব্রেস্ট ফিডিং এর কারণে এক্সেস ক্যালোরিটা কিন্তু ওয়েস্ট হতে পারে, এক্সেস ক্যালোরিটা খরচ হতে পারে। হুম, যেটা ওয়েট লস করার ক্ষেত্রে একটা প্যারামিটার বলা যেতে পারে ব্রেস্ট ফিডিং। ঠিক আছে? সেকেন্ড কি, প্রেগনেন্সি পিরিয়ডে ব্রেস্টের একটা স্যাগিনেস তৈরি হয়, একটা এনলার্জমেন্ট তৈরি হয়। ব্রেস্ট ফিডিং করানোর ফলে ব্রেস্টের শেপ বা সাইজ সেটা আবার আগের অবস্থায় ফিরে আসতে পারে। ঠিক। থার্ড কি, ব্রেস্ট ফিডিং করানোর ফলে ব্রেস্ট ক্যান্সারের রিস্ক অনেকটা কমে যায়। না হলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মিল্ক সিক্রেশনটা কিন্তু তার নর্মাল প্রসিডিওরে হচ্ছে, মানে মিল্ক প্রোডাকশন হচ্ছে এবং সিক্রেশন হচ্ছে, দুটোর জন্য দুটো আলাদা হরমোন রয়েছে। হুম তো মিল্ক প্রোডাকশন, একটা হরমোন মিল্ক প্রোডাকশন করছে, খুব নর্মাল প্রসিডিওরে করছে, মিল্ক সিক্রেশনও হচ্ছে, হওয়ার কথা, কিন্তু বাচ্চা মা যদি ব্রেস্ট ফিড না করায়, তাহলে মিল্ক সিক্রেশনটা হতে পারলো না, সেইগুলো জমাট বেঁধে যাচ্ছে, যার কারণে পরবর্তীকালে ব্রেস্ট ক্যান্সার বা ব্রেস্ট টিউমারের একটা ঝুঁকি থেকে যেতে পারে। ঠিক আছে? তো এই তিনটে অ্যাডভান্টেজ আমরা পাই মায়ের দিক থেকে। যদি বাচ্চার দিক থেকে বলা হয়, তাহলে কি, ফিজিওলজিক্যাল ফ্যাক্টরের মধ্যেই বলছি। যখন বাচ্চা মিল্ক সাক করছে, তার ফলে তার এই যে জ লাইন, অর্থাৎ চোয়াল, ঠোঁট, এগুলোর গঠনটা ভালো হচ্ছে, হুম, সেগুলো ভালোভাবে ডেভেলপ হতে পারছে। এবং তার সাথে তার মানে সাক করার ফলে তার যে ন্যাচারাল যে প্রসেস, মানে খাবার নেওয়ার যে ন্যাচারাল প্রসেস,
সেইগুলোও কিন্তু ডেভেলপ হতে পারে। ঠিক আছে, এইটা বাচ্চার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ আমরা দেখতে পাই ফিজিওলজিক্যাল বেনিফিটে। ওকে, এবার যদি চলে আসি সাইকোলজিক্যাল বেনিফিট, সাইকোলজিক্যাল দিক থেকে কি কি হেল্প হয়? ব্রেস্ট ফিডিং করানোর ফলে মায়ের সাথে বাচ্চার একটা ইমোশনাল কানেকশন তৈরি হয়। হুম, বাচ্চা তার মাকে আইডেন্টিফাই করতে পারে, যে কারণে এটা আমরা সবসময় দেখে থাকি যে বাচ্চা যদি খিদে পাচ্ছে তাহলে কিন্তু সে সবসময় তার মাকেই চায়। ঠিক আছে, কারণ তার সাথে বাচ্চার একটা মানে ইমোশনাল একটা বন্ড তৈরি হয়েছে, যে কারণে সে তার মাকে আইডেন্টিফাই করতে পারছে। বলে না যে মায়ের একটা আলাদা গন্ধ হয়, একটা আলাদা সেন্স, সেটা বাচ্চা কিন্তু করতে পারে যখন ব্রেস্ট ফিড করানো হচ্ছে, মায়ের সাথে বাচ্চার একটা টান তৈরি হয়। এটা একটা ফ্যাক্টর। এরপরে যদি আমরা ইকোনমিক্যাল দিকে আসি, ইকোনমিক্যাল দিক মানে এক তো মানে আপ টু 6 months অফ এজ বলছি, বাচ্চার নিউট্রিশনের দিক থেকে আলাদা করে কোনো কস্টিং নেই। ল্যাকটেটিং মাদার, ল্যাকটেটিং কারা? যারা ব্রেস্ট ফিড করাচ্ছে তাদেরকে বলা হয় ল্যাকটেটিং। তো যারা ল্যাকটেটিং মাদার রয়েছে, সেই মায়ের নিউট্রিশনটা যদি ঠিক করে হয় তাহলে বাচ্চার নিউট্রিশন এমনিই হয়ে যাবে, আলাদা করে সেখানে কোনো খরচের ব্যাপার থাকে না। এটা একটা। সেকেন্ডলি কি হচ্ছে, কোনো আলাদা ইনস্ট্রুমেন্টস প্রয়োজন হচ্ছে না, কোনো হাতা খুন্তি বাটি চামচ এসবের কিছু প্রয়োজনীয়তা নেই। যে এবং আরেকটা জিনিস, সেটা হচ্ছে কন্টামিনেশনের কোনো ভয় নেই। যদি বিভিন্ন মানে ভেসেলস ইউজ করা হচ্ছে, বা বাটি চামচ গ্লাস যা কিছু ইউজ করা হচ্ছে, সেগুলো যদি প্রপারলি স্টেরিলাইজ না করা হয়, অর্থাৎ জীবাণুমুক্ত না করা হয়, তাহলে বাচ্চার ইনফেকশন হওয়ার চান্স থাকে। সেই রিস্কটাও এখানে কিন্তু থাকে না। এটাও একটা ইকোনমিক্যাল বেনিফিটের মধ্যেই আমরা বলতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিওলজিক্যাল বেনিফিট আমরা বলতে পারি, যে আলাদা করে এগুলোর কোনো খরচ নেই। তো এই কয়েকটা কেসের জন্য 6 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিড করানোর কথা বলা হয়। এবং তাই জন্য আরো একটা মানে কি বলবো, আরেকটা টার্ম ইউজ করা হয়, সেটা হচ্ছে ব্রেস্ট ফিডিং উইক। ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সেলিব্রেট করা হয়। কারোর জানা আছে সেটা? কারোর জানা আছে? না ম্যাম। আচ্ছা, বেশ। ওকে, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক যেটা সেলিব্রেট করা হয়, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক সেলিব্রেট করা হয় 1st to 7th অগস্ট। ঠিক আছে, এটা ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক হিসেবে প্রতি বছর সেলিব্রেট করা হয়। প্রথম যবে এটা শুরু হয়েছিল সেটা হচ্ছে 2001-এ শুরু হয়েছিল, একদম প্রথম। নিয়ে তারপর থেকে প্রতি বছর কিন্তু এই 1 থেকে 7ই অগস্টে এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকটা সেলিব্রেট করা হয়ে থাকে। এবং প্রত্যেক বছরের একটা থিম থাকে। ঠিক আছে, যেরকম যদি এই বছরের থিমটা বলি, মানে 2025-এর যে থিমটা, সেটাতেও ব্যাপারটা সেম, মানে ব্রেস্ট ফিডিং কে কিভাবে এনকারেজ করা যায়, প্রত্যেকটা মানুষের মধ্যে এই এডুকেশনটা দেওয়া যে ব্রেস্ট ফিডিংটা খুবই জরুরি। ঠিক আছে, সেইটা মানে এই বছরের যে থিমটা, সেটা ছিল বেসিক্যালি প্রায়োরিটাইজ ব্রেস্ট ফিডিং। ব্রেস্ট ফিডিং কে আগে প্রায়োরিটি দিতে হবে, এবং ক্রিয়েট সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম। সাস্টেনেবল মানে যেটা দীর্ঘস্থায়ী সাপোর্ট সিস্টেম, বাচ্চার ডিজিজ ম্যানেজমেন্ট অর্থাৎ ডিজিজ প্রিভেনশন থেকে শুরু করে তার গ্রোথ ডেভেলপমেন্ট, এই সবকিছুর জন্য যেটা প্রধান সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করে, সেটা হচ্ছে এই হিউম্যান মিল্ক বা মাদার্স মিল্ক। সেই জন্য এই বছরের থিমটাই ছিল ওটা, যে প্রায়োরিটাইজ ব্রেস্ট ফিডিং অ্যান্ড ক্রিয়েট সাস্টেনেবল সাপোর্ট সিস্টেম। ঠিক আছে, এটা প্রত্যেক বছরই হয়। প্রথম যদি মানে ইনগ্রেশন বলা হয়, ব্রেস্ট ফিডিং উইক কবে ইনগ্রেট হয়েছিল, তাহলে সেটা 91-এ হয়েছিল। বাট এটা সেলিব্রেট ঠিকঠাক ভাবে সেলিব্রেট করা হয় কিন্তু 2001 থেকে। ঠিক আছে, এইগুলো ক্লিয়ার হলো সবার? হ্যাঁ ম্যাম। ম্যাম আমরা ব্রেস্ট ফিডিং নিয়ে আর একটা ভালো আমাদের একটা খরচ থেকে বেঁচে যায়, মানে বাচ্চাদের ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় না। একদম, সেটা তো অবশ্যই। হ্যাঁ, আর ম্যাম আমার যদি একটা কোশ্চেন ইমিউনোলজিক্যাল ছিল। বেনিফিট পেয়ে যাচ্ছে তাহলে তো আর কোনো ডাক্তারের খরচটাই আসবে না। ম্যাম একটা কোশ্চেন ছিল,
যখন বাচ্চা সদ্যজাত জন্ম নেয় তখন যে মিল্কটা খাওয়ানো হয়, মায়ের যে ব্রেস্ট ফিডিং করানো হয়, হলদে ধরনের একটা মিল্ক, ওটা যদি কোনো বাচ্চা, অনেক মায়ের ক্ষেত্রে পায় না বাচ্চা ওই দুধটা, তো ওটা যদি না পায় তাহলে কি বাচ্চার পরবর্তীতে কোনো ক্ষতি হতে পারে? ক্ষতি বলতে কি, দেখুন একটা নিউট্রিয়েন্টস সে পেল না, ঠিক আছে, তো পরবর্তীকালে তার এক্সট্রা কেয়ারটার প্রয়োজন। যদি এরকম হয় যে কোনো বাচ্চা কোলেস্ট্রল সাফ করতে পারলো না, হতেই পারে, অনেক ক্ষেত্রে হয় মায়ের কোনো কমপ্লিকেশনস রয়েছে যে কারণে মিল্ক সিক্রিশন হচ্ছে না, এরকম অনেক কেসে হয়, তখন বাচ্চার জন্য আলাদা কেয়ার নেওয়া হয়ে থাকে, বা এমনকি পরে মায়েরও যাতে মিল্ক সিক্রিশনটা ঠিক থাকে সেই জন্য মাকেও আলাদাভাবে কেয়ার নেওয়া হয়, তার মানে প্রপার যে মেডিকেশনস বলুন সেই সমস্ত কিছু, এবং তার সাথে বাচ্চার ক্ষেত্রেও সেই কেয়ার গুলো কিন্তু করা হয়, মানে মেডিসিনস থেকে শুরু করে সবকিছু। ম্যাম, আমি বলতে চাইছিলাম যে ধরেন যে বাচ্চা জন্ম নেওয়ার পর 2 দিন ওই বেস্ট মিল্কটা পেলো না, তারপর 2 দিন পর থেকে পেলো, তাহলে কি সেই গ্যাপিংটা পূরণ হয়ে যায় না থেকেই যায়? না, পূরণ করে নেওয়া যায় যদি ওই যে বললাম কেয়ারটা যদি ঠিক ভাবে থাকে, পরবর্তীকালে যদি খাওয়ার প্যাটার্নটা আমি ঠিক রাখতে পারি তাহলে গ্যাপিংটা পূরণ করা যায়। ওকে ওকে ম্যাম। আর কোনো প্রশ্ন এটা? আচ্ছা, বেশ, তাহলে আজকের মতন আমরা এইটুকু নিয়েই আলোচনা করি। এর পরের দিনকে আমরা কাউস মিল্কের সাথে কম্পারিজনটা করব, এবং তার সাথে এটাও জানবো যে মানে নিউট্রিশনাল মানে অনেকটা অ্যাডভান্টেজ জানলাম, কিন্তু কিছু কেস তো এরকম হতেই পারে যেখানে বাচ্চা হয়তো 6 মাস বয়স পর্যন্ত মিল্ক মানে এক্সক্লুসিভলি মিল্ক নিতে পারলো না, তখন সেক্ষেত্রে কি করা যেতে পারে, তো সেই জিনিসগুলো নিয়ে আমরা আবার পরের দিন তাহলে আলোচনা করবো। হ্যালো ম্যাম। বলুন হ্যালো ম্যাম, বলুন বলুন। বলছি ওই হাই প্রোটিন ডায়েটের যে চার্টটা আছে বইয়ে, তো ওইখানে ওই চিজ চিজ 2S, তারপরে সিরিয়াল 6S, এই এস গুলো সাইন গুলো কি একটু বলবেন? এস, হ্যাঁ, ওই যে কোয়ান্টিটি বলছে ফ্রুটস 3S, ঘি 9S, সুগার আচ্ছা, 10। আমি তো অ্যাকচুয়ালি মানে ওটা দেখিনি, ওই জন্য আমি বুঝতে পারছি না, আপনি পারলে আমাকে একটু মানে ছবি তুলে হোয়াটসঅ্যাপে সেন্ড করুন, ঠিক হ্যাঁ আছে, ঠিক। তাহলে আপনাকে বলে দিতে পারবো। হ্যাঁ, হুম। হ্যালো ম্যাম, বলুন। বলছি ওই মানে নিউবর্ন বেবি যখন ওই মিল্কটা ওই ইওলিস মিল্কটা যদি না পায়, তাহলে কি ওইটা অন্য মায়ের কাছ থেকে কি নেওয়া যায়? নেওয়া যায়, কিন্তু অন্য মায়ের থেকে বলতে আপনি কিভাবে নেবেন, কারণ সেও তো তার বাচ্চাকে ব্রেস্ট ফিড করাচ্ছে। আদারওয়াইজ নেওয়া যায়, এরকম নয় যে নেওয়া যায় না, কিন্তু ওটাই যে আপনি মানে আরেকটা বাচ্চাও তো ব্রেস্ট ফিড করছে, সেইটাই। হ্যাঁ মানে হ্যাঁ, সে ধরুন কোনো রিলেটিভের বা যাই হোক সেরকম সোর্স থাকলো, হয়তো দেয়ানো হলো, কিন্তু তার জন্য কি বাচ্চাটা কোনোভাবে না না ডিজিজ না বা কিছু হতে পারে, বা সেই আশঙ্কা না, কি থাকে? সেরকম কিছু খুব একটা থাকে না। ওকে ওকে। খাবারের মাধ্যমে তো পূরণ করা যায়। হ্যাঁ, খাবারের মাধ্যমে এই যে পরবর্তীকালে পূরণ করতে হবে, তাহলে কোনো যখন সমস্যা সে নেই। উইনিং এ শুরু করবে, মানে 6 মাসের পরে যখন শুরু হবে, তখন সেখান থেকে পূরণ করা হবে সেটা, হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে হ্যাঁ আলোচনা করবো আমরা তখন। হ্যাঁ, ঠিক আছে। ম্যাম, আর একটা কোশ্চেন ছিল, যদি হচ্ছে ম্যাম, আমি আমার কথা শেয়ার করছি, মানে আমার যখন বেবি হয়েছিল তখন আর একটা পাশে একটা বেবির ওর হচ্ছে জন্ডিস ধরা পড়েছিল, মানে হালকা, একেবারে ধরা পড়েনি, একটু সিমটম দেখা দিয়েছিল, তো তার জন্য ডাক্তারবাবু আমার বেস্ট দিতে বলেছিল ওনাকে, তখন খাইয়েছিলাম, তাতে কি আমার শিশুর কি ওটা কমে যাচ্ছে, মানে যে ইয়েলো না মিল্কটা না না, কিছু হচ্ছে পার্সেন্টেজটা? না ওটা, কিন্তু ওটাতে কিছু পরবর্তীতে হচ্ছে না। ম্যাম আমার বাচ্চারও কিন্তু 7 দিন পরে জন্ডিস ধরা পড়েছিল। তো তাতে আমার বাড়ির সেটা লোক মানে কোরিলেটেড নয় ওটা, তাতে ম্যাম ওই ওটাতে ওই কিছু হয় না। শিশু খাওয়াতে তো ওইটা সম্ভাবনা হয়নি, তাই না? মানে ওই শিশু যে না না দুধটা না, খেয়েছিল ওটার সাথে কোনো ওটা রিলেটেড না। ওইভাবে অত কানেকশন নয়, ওকে। কারণ জন্ডিসটা তো ধরুন ছোঁয়াচে, মানে কোনো ইনফেকশাস ডিজিজ না, ওটা জন্ডিসটা হচ্ছে একটা লিভারের ডিসঅর্ডার, ঠিক আছে, তো সেটাতে মানে এই ছোঁয়াছুঁই হলো তার জন্য হয়ে গেল, এটার কোনো ফ্যাক্টর নেই, কোনো ইনফেকশন নয় ওটা, মানে জার্মস রিলেটেড ইনফেকশন নয় জন্ডিসটা, মানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম আমার কেসে বেবি বলছি। যখন হয়েছিল তখন ও মানে দুধ পান করতে না, শুধু ঘুমোতোই ও শুধু।
হুম মানে হুম 2 দিন পুরো ঘুমিয়েছে, তার জন্য ওর মানে হুম খাওয়ার অভাবে একটু জন্ডিস ধরা পড়েছিল। আচ্ছা, এটাও কিন্তু একটা ফ্যাক্টর যে বাচ্চা যদি বেশি ঘুমোয়, হ্যাঁ, তাহলেও তার গ্রোথটাতে হেল্পফুল সেটা, মানে তার ঘুমটা যত ভালো হবে সেটাও কিন্তু তার ব্রেন ডেভেলপমেন্ট এবং তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দুটোর জন্যই খুব হেল্পফুল। ঠিক আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। চলুন তাহলে আজকের মতন আমরা এখানে কমপ্লিট করছি তাহলে ক্লাসটা আজকে। ঠিক আছে, নেক্সট মানে স্যাটারডে আবার দেখা হচ্ছে সবার সাথে, সেদিনকে আমরা এটার আবার কন্টিনিউশন করবো। ওকে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড বাই। ডে, বাই।